নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি দশম শ্রেণীর ইতিহাস সলভ করেছি জীবন মুখোপাধ্যায়। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার বইটা একটু সলভ করে দিন স্যার, খুবই গুরুত্বপূর্ণ বই। তো দেখো, তোমাদের এই বইটা কিন্তু নতুন পাবলিশড হয়েছে, 2026 সালের পুনর্মুদ্রণ হয়েছে। দেখাচ্ছি তোমাদের, আমি দাঁড়াও, দেখলে তোমরা বুঝতে পেরে যাবে। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ বই। যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। দেখো পুনর্মুদ্রণ, দেখো দেখো দেখাচ্ছি তোমাদের আমি, এই দেখো দেখাচ্ছি 2026 সালে পুনর্মুদ্রণ, 2026 সালে। ঠিক আছে, 14তে হয়েছে, 24 হয়েছে, 25 হয়েছে, 25 হয়েছে এবং 2026 সালে। এই বইটার আজকে আমি তোমাদের চতুর্থ অধ্যায়টা সলভ করে দেবো। দেখতে পাচ্ছ চতুর্থ অধ্যায় সলভ করেছি, সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য বিশ্লেষণ, অধ্যায় 4। এই অধ্যায় 4 সলভের জন্য আমাকে প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে, সেই অধ্যায় 4ই সলভ করাচ্ছি। দেখে নাও ফটাফট করে। দেখো এই ম্যাপ যে আছে, ম্যাপটা তোমাদের আমি স্ক্রিনে দিয়েছি, তোমরা দেখে নেবে। মহাবিদ্রোহ, ঝাঁসি, মিরাট, কানপুর, এলাহাবাদ, দেখো এটা স্ক্রিনে দেওয়া আছে, লিখে নাও। দেখেছো? দেখো এবার আমি তোমাদের এই প্রশ্নগুলো দেখাচ্ছি ফটাফট করে সলভ করে। এক দিকের প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশিকা সভা ছিল প্রথম বাংলার। তো দেখো এটা কবিদের সভা হবে না, জমিদারদের সভা হবে না, শিক্ষকদের সভাও হবে না, শ্রমিকদের সভাও হবে না। 2018 সালে মাধ্যমিকের প্রশ্ন অ্যান্সার হবে রাজনৈতিক প্রতিষ্ঠান হবে। বঙ্গভাষা প্রকাশিকা সভা কীভাবে রাজনৈতিক প্রতিষ্ঠান হবে? এটা হয়েছিল 1836 সালে। ঠিক আছে, আনসার হবে রাজনৈতিক প্রতিষ্ঠান। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে, দুদাগের প্রশ্ন, সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেছেন। আনসার হবে ডিবি সাভারকার। সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেছেন ডিবি সাভারকার। আনন্দমঠ উপন্যাস প্রকাশিত হয়, তোমরা জানো আনন্দমঠ উপন্যাস প্রকাশিত হয় 1882 সালে। আনন্দমঠ উপন্যাস কত সালে প্রকাশিত হয়? আনসার হবে 1882 সালে। 4 দাগের প্রশ্ন, বর্তমান ভারতের লেখক? অ্যান্সার হবে স্বামী বিবেকানন্দ। বর্তমান ভারতের লেখককে? অ্যান্সার হবে স্বামী বিবেকানন্দ। চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, আমাদের নেক্সট কোশ্চেন বলেছে ভারত মাতা চিত্রটি আঁকেন। তো তোমরা জানো যে ভারত মাতা চিত্রটি আঁকেন কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুর। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুর। ভারত মাতার চিত্রটি কি আঁকেন? তোমরা জানো ভারত মাতার চিত্রটি আঁকেন কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুর। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে মনে করি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভাইটাল বলে আমি মনে করি। ঠিক আছে, 6 দাগের প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয়, তোমরা জানো বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় 1875 সালে। চলো আমাদের পরের প্রশ্ন 7 দাগের প্রশ্ন কি বলেছে, গঙ্গেন্দ্রনাথ ঠাকুর ছিলেন? অ্যান্সার হবে ব্যঙ্গ চিত্রশিল্পী। কীভাবে ব্যঙ্গ চিত্রশিল্পী হবে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 8 দাগের প্রশ্ন, ল্যান্ড হোল্ডার সোসাইটির সভাপতি ছিলেন? তোমরা জানো ল্যান্ড হোল্ডার সোসাইটির সভাপতি ছিলেন রাজা রাধাকান্ত দেব। অ্যান্সার কী হবে? রাজা রাধাকান্ত দেব। চলো আমাদের পরের প্রশ্ন 9 দাগের প্রশ্ন কি বলেছে, হিন্দু মেলার সম্পাদক ছিলেন? তোমরা জানো হিন্দু মেলার প্রতিষ্ঠাতা এবং সহ সম্পাদক ছিলেন নবগোপাল মিত্র। হিন্দু মেলার প্রতিষ্ঠাতা এবং সহ সম্পাদক ছিলেন নবগোপাল মিত্র। এখানে কোশ্চেনটা কী করেছে? এখানে কোশ্চেনটা করেছে হিন্দু মেলার সম্পাদক। অ্যান্সার হবে গণেন্দ্রনাথ ঠাকুর বা জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর। হিন্দু মেলার সম্পাদক হলো জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর, হিন্দু মেলার প্রতিষ্ঠাতা এবং সহ সম্পাদক হলো নবগোপাল মিত্র। একটুখানি মাথায় রাখবে। চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে শূন্যস্থান পূরণ করো। বর্তমান ভারত গ্রন্থের লেখককে? অ্যান্সার হবে স্বামী বিবেকানন্দ। বর্তমান গ্রন্থের লেখককে? বর্তমান ভারত গ্রন্থের লেখক হলো স্বামী বিবেকানন্দ। 2 দাগের প্রশ্ন, ভারত সভা প্রতিষ্ঠিত হয়, তোমরা জানো 1876 সালে। বর্তমান গ্রন্থের লেখককে? স্বামী বিবেকানন্দ। বর্তমান ভারত সভা প্রতিষ্ঠিত হয় কত সালে? 1876 সালে। দেখো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। এই সাইডটা তোমাদের তুলে ধরছি, হ্যাঁ এই দেখো। পরের প্রশ্ন বলেছে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখতে পাচ্ছ মাধ্যমিক 2020 সালে এসেছে। তোমরা যারা মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। একটা কথা বলতে পারি, জীবন মুখোপাধ্যায়ের বইটা না মাধ্যমিকের যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু খুব সুন্দর করে কিন্তু ব্যাখ্যা করেছে, খুব সুন্দর করে। 4 দাগের প্রশ্ন, হিন্দু মেলার অপর নাম কি? অ্যান্সার হবে চৈত্র মেলা।
হিন্দু মেলার অপর নাম কি? হিন্দু মেলার অপর নাম হলো চৈত্র মেলা। তো দেখ এখানে যেটা আছে দেখতে পাচ্ছি আমরা যে কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলানো আছে, এই কয়স্তম্ভ আর ক্ষয়স্তম্ভটা করে দিচ্ছি, ঠিক আছে? দেখে নাও সম্পূর্ণ ভিডিওটা। সিপাহী বিদ্রোহ কী হবে বলো? বাহাদুর শাহ হবে। সত্য বিলোপ নীতি লর্ড লিটন। সিভিল সার্ভিস পরীক্ষা তো আমার মতে কী বলতো, এখানে একটু ভুল আছে, বুঝতে পারে? সত্য বিলোপ নীতি হবে না, সত্য বিলোপ নীতি হবে না, এটা লর্ড লিটন হবে না, বুঝলে তো? এটা হবে লর্ড ডালহৌসি। এখানে একটা ভুল আছে, বুঝতে পারলে? কি বলবো আর, লর্ড ডালহৌসি, লর্ড ডালহৌসি হবে। সত্যবিলোপ নীতি কী হবে? লর্ড ডালহৌসি হবে। আর সিভিল সার্ভিস পরীক্ষা হবে লর্ড লিটন হবে। আর চৈত্র মেলা হবে নবগোপাল মিত্র, যার অপর নাম হিন্দি মেলা। ঠিক আছে, বুঝতে পারলে কী বললাম? এখানে কিন্তু লর্ড ডালহৌসি হবে। সত্যবিলোপ নীতি কী হবে? লর্ড ডালহৌসির সময়। ঠিক আছে, কারণ লর্ড লিটনের লেখা আছে, কিন্তু ঐতিহাসিকভাবে এই নীতি লর্ড ডালহৌসির সাথে যুক্ত ছিল। ঠিক আছে, এটা লর্ড ডালহৌসি হবে। আর যদি লর্ড লিটন থাকে, লর্ড লিটনই করবে। তুমি তো ওখানে বানিয়ে উল্টোপাল্টা লিখতে তো পারবে না, বুঝতে পারলে কী বললাম? চলো পরের প্রশ্ন কী বলেছে। চলো এবার আমি তোমাদের পরের প্রশ্নগুলো সলভ করবো। সত্য মিথ্যা নিরূপণ করো। একের প্রশ্ন বলেছে মহারানীর ঘোষণাপত্র দ্বারা সত্যবিলোপ নীতি পরিত্যক্ত হয়, এটা ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন, মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি, এটা কি আছে? এটা কিন্তু ভুল আছে। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন দেখা যাচ্ছে কি আছে। নেক্সট কোশ্চেন বলেছে যে গোরা উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন, এটা ভুল আছে। ভারত সভায় ইলবার্ট বিলের বিরোধিতা করেছিলেন, এটাও কি আছে? এটাও ভুল আছে। দেখতে পাচ্ছ কোনটা ঠিক কোনটা ভুল, সেটা কিন্তু সম্পূর্ণরূপে তোমাদের সামনে আমি তুলে ধরেছি। এবার দেখতে পাচ্ছ তোমাদের পরের যে প্রশ্নগুলো আছে, সেই পরের প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি। নেক্সট কোশ্চেন এখানে বলেছে যে স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন। তাদের ব্যাখ্যা 3 হবে। তার উদ্দেশ্য ছিল স্বদেশিকতার প্রচার করা। তার উদ্দেশ্যটা কী ছিল তোমরা জানো? তার উদ্দেশ্য ছিল কিন্তু স্বদেশিকতার কী করা? প্রচার করা। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ভাইটাল কোশ্চেন বলে আমি মনে করি, বুঝতে পারলে কী বললাম? যাই হোক, এটা কমপ্লিট হয়েছে। 2 দাগের প্রশ্ন, জমিদার সভার প্রধান লক্ষ্য ছিল সংকীর্ণ সীমিত। প্রথম রোমাননে বলেছে জমিদার সভার কেবল শিক্ষিত ব্যক্তিরাই সদস্য হতে পারত। জমিদারদের স্বার্থ রক্ষা করার জন্য এই সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল। জমিদার সভার সদস্যদের সঙ্গে সমাজের এবং অধিকাংশ মানুষের কোনো যোগাযোগ ছিল না। তো দেখো, এটা ব্যাখ্যা 3 হবে। এটা 1ও হবে না, 2ও হবে না, আর এটার 1ও হবে না, 2ও হবে না, এরও 3 হবে, এর 3 হবে, আর এরও 3 হবে। দুটোর অ্যান্সারই কী হবে? 3 হবে। এবার দেখো, এই যে প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি। ঠিক আছে, দেখো তোমরা ভালো করে দেখতে থাকো। প্রথম প্রশ্ন বলেছে মহারানীর ঘোষণাপত্র কবে ঘোষিত হয়। তো দেখো, তোমরা জানো যে মহারানীর ঘোষণাপত্র কিন্তু ঘোষিত হয় কিন্তু 1858 সালের 1 নভেম্বর। মহারানীর ঘোষণাপত্র কবে ঘোষিত হয়? তোমরা জানো মহারানীর ঘোষণাপত্র ঘোষিত হয় কিন্তু 1858 সালের 1 নভেম্বর। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই জবরদস্ত কোশ্চেন, খুবই ভাইটাল প্রশ্ন বলে আমি মনে করি। 2 দাগের প্রশ্ন, জমিদার সভা কবে প্রতিষ্ঠিত হয়? তোমরা জানো জমিদার সভা কিন্তু 1838 সালে প্রতিষ্ঠিত হয়। জমিদার সভা কবে প্রতিষ্ঠিত হয়? জমিদার সভা কিন্তু 1838 সালে প্রতিষ্ঠিত হয়। বুঝতে পারে কি বললাম? প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খতরনাক ইম্পর্টেন্ট। চলো ঠিক আছে, আমাদের পরের প্রশ্ন 3 দাগের প্রশ্ন, ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয়? তোমরা জানো ভারত সভা কিন্তু 1876 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ভারত সভা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। কী হবে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় হবে। তোমরা জানো ভারত সভা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছিল 1876 সালে। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এটা আমাদের কলকাতার অ্যালবার্ট হলে, যা বর্তমান নাম কিন্তু কফি হাউস নামে পরিচিত। 4 দাগের প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীত কে লিখেছেন? তোমরা জানো বন্দে মাতরম সঙ্গীতটা লিখেছেন কে? বন্দে মাতরম সঙ্গীতটা লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কে লিখেছেন?
বন্দে মাতরম সঙ্গীতটি লিখেছেন কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বন্দে মাতরম সঙ্গীতটি কে লিখেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 5 প্রশ্ন কি বলেছে দেখো, বর্তমান ভারত গ্রন্থটি কে রচনা করেছেন? তোমরা জানো বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেছেন স্বামী বিবেকানন্দ। বর্তমান ভারত গ্রন্থটি রচনা কে করেছেন? বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেছেন কিন্তু স্বামী বিবেকানন্দ। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ভাইটাল কোশ্চেন বলে আমি মনে করি। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলটাকে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। স্বামী বিবেকানন্দ। এবার দেখো এই প্রশ্নগুলো আছে সাইডে, সেই প্রশ্নগুলো তোমাদের সলভ করে দিচ্ছি। এখানে বলেছে 6 প্রশ্ন, একজন ব্যঙ্গচিত্রশিল্পীর নাম লেখো। দেখো তোমরা জানো ব্যঙ্গচিত্রশিল্পীর নাম আর কী হবে? চোখ বন্ধ করে কী হবে? গগেন্দ্রনাথ ঠাকুর হবে। কী হবে? গগেন্দ্রনাথ ঠাকুর হবে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু খুব ভাইটাল কোশ্চেন। অ্যান্সার কী হবে? গগেন্দ্রনাথ ঠাকুর হবে। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বলে আমি মনে করি। 7 প্রশ্ন, ভারত মাতার চিত্রটি কোন ঐতিহাসিক পটভূমিকায় অঙ্কিত? তোমরা জানো ভারত মাতার চিত্রটি কোন ঐতিহাসিক পটভূমিকায় রচিত? তোমরা জানো যে বঙ্গভঙ্গ স্বদেশী আন্দোলনে, বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলনে কিন্তু এই ভারত মাতা চিত্রটি কিন্তু অঙ্কিত হয়েছে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, নেক্সট কোশ্চেন। 8 প্রশ্ন, গৌরব উপন্যাসটি কে রচনা করেন? তোমরা জানো গৌরব উপন্যাসটি রচনা করেন কে? রচনা করেন গৌরব উপন্যাসটি রচনা করেন কিন্তু কে বলো তো? রবীন্দ্রনাথ ঠাকুর। গৌরব উপন্যাসটি কে রচনা করেন? তোমরা জানো গৌরব উপন্যাস রচনা করেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, 9 প্রশ্ন, মহারানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধি দেওয়া হয় কবে? তোমরা জানো মহারানী ভিক্টোরিয়াকে ভারত সম্রাজ্ঞী দেওয়া হয় কিন্তু কত সালে বলো তো? 1877 সালের 1 জানুয়ারি। 1877 সালের কত তারিখে? 1877 সালের 1 জানুয়ারি। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ভাইটাল কোশ্চেন। দেখো এই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো তোমাদের আমি পরে একবার দেখিয়ে দেবো, সলভ করে দেবো। ঠিক আছে, আমি তাও পেজ নম্বরটা দিয়েছি, তোমরা বইতে পেয়ে যাবে। দেখো পেজ নাম্বারে চলে যাও, তোমরা দেখবে এখানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব সুন্দর করে কিন্তু সলভ করা আছে। তাও আমি তোমাদের পেজ নম্বরগুলো বলে দিচ্ছি। যেমন হচ্ছে মহারানী শাসনকাল প্রতিশ্রুতির ভঙ্গের অধ্যায় কেন বলা হয়? পেজ নম্বর 60 আছে। পেজ নম্বর 60 চলে যাও, দেখো মিডিল পজিশনে আছে। 2 প্রশ্ন, ভারত মাতা ভারত সভার উদ্দেশ্য কী ছিল? তোমরা জানো ভারত সভার উদ্দেশ্য ছিল কত নম্বর পেজে আছে? ভারত সভার উদ্দেশ্য কিন্তু তোমাদের পেজ নম্বর কিন্তু 61 নম্বর পেজে আছে। 3 প্রশ্ন, 19 শতকের দ্বিতীয়ার্ধে সভা সমিতির যুগ বলা হয় কেন? পেজ নম্বর 60 আছে। কত নম্বর পেজে আছে? পেজ নম্বর কিন্তু 60 আছে। 4 প্রশ্ন, গৌরব পরীক্ষিত পরিচয় পেজ নম্বর 67 নম্বর পেজে আছে। 5 প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসের জাতীয়তাবাদী ভাবধারাকে কীভাবে উদ্দীপ্ত করে? পেজ নম্বর 64 আছে। এইগুলো দেখো, তোমরা 64 নম্বর পেজে যাও, তোমরা দেখবে যে সুন্দর করে সব প্রশ্নের উত্তর সেগুলো কিন্তু খুব সুন্দর করে সলভ করা আছে। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। নেক্সট কোশ্চেন বলেছে যে মহারানী ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কী ছিল? পেজ নম্বর 59 থেকে 60 আছে। পেজ নম্বর কত আছে? 59 থেকে 60 আছে। 7 প্রশ্ন, ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়? পেজ নম্বর 69। পেজ নম্বর কত? পেজ নম্বর 69। 8 প্রশ্ন, জমিদার সভা ভারত সভার মধ্যে দুটি পার্থক্য লেখো। পেজ নম্বর 60 থেকে 61। পেজ নম্বর 60 থেকে কত? পেজ নম্বর 60 থেকে 61 নম্বর পেজে আছে। ঠিক আছে, 9 প্রশ্ন, 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষ ভারত মাতা চিত্রটির ভূমিকা কত কিছু? পেজ নম্বর 68 আছে। পেজ নম্বর কত আছে? পেজ নম্বর কিন্তু 68 নম্বর পেজে কিন্তু আছে। পরের প্রশ্ন, ল্যান্ড ওনার সোসাইটি কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়? পেজ নম্বর 60 থেকে 61 নম্বর পেজে আছে। পেজ নম্বর 60 থেকে 61 নম্বর পেজ আছে, তোমরা খুঁজে পেয়ে যাবে। দেখো এই যে প্রশ্নগুলো আছে, আমি পরের দিন তোমাদের পার্ট 2 বের করব। সেই পার্ট 2তে কিন্তু সম্পূর্ণ প্রশ্ন তার উত্তর সমেত কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব। ঠিক আছে, এই যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো পরের দিন তোমাদের পার্ট 2 ভিডিও করব। সেই পার্ট 2তে তোমরা পুরো একদম এমসিকিউ থেকে সব প্রশ্ন উত্তর সমেত বিস্তারিতভাবে তোমরা কিন্তু সব পেয়ে যাবে, এবং পেজ নম্বর সমেত। এবং পেজ নম্বর আমি বলে দেবো কোন কোন পেজ কোথায় কোথায় পাওয়া যায়, কী কী অ্যান্সার, সেগুলো আমি তোমাদের পরের দিন বলে দেবো। ঠিক আছে, আমি এর পরের দিন তোমাদের 5th চ্যাপ্টার সলভ করব, বিকল্প চিন্তা,
উদ্যোগ 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত, বৈশিষ্ট্য পর্যালোচনা। এই অধ্যায়টা আমি পরের দিন সলভ করে দেবো। বাই টাটা, সবাই ভালো থাকবে।